আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, দেশের এই পরিস্থিতিতে ভালো আছেন। দেখুন, ইতিহাসের পাতা উল্টালে আমরা প্রায়শই এমন কিছু রোমাঞ্চকর অধ্যায়ের মুখোমুখি হই, যা কিন্তু রীতিমতো হার মানায় যে কোনো রূপকথার গল্পকেও। মুঘল সম্রাট হুমায়ুনের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। 1540 সালে কনৌজের যুদ্ধে শের শাহ সূরির কাছে পরাজিত হয়ে তিনি যখন এক প্রকার নিঃস্ব অবস্থায় সিংহাসন হারালেন, বাধ্য হলেন রাজ্য ছেড়ে পারস্যে আশ্রয় নিতে। তখন দিল্লির সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় সেনাপতিরা কি ভেবেছিল? তারা ভেবেছিল মুঘল সাম্রাজ্যের সূর্য বুঝি চিরতরে অস্তমিত হলো। হুমায়ুনের সেই দীর্ঘ নির্বাসনকে অনেকেই তার চূড়ান্ত পতন হিসাবে কিন্তু ধরে নিয়েছিলেন। কিন্তু ইতিহাস আসলে সাক্ষ্য দেয় সেই নীরবতা আসলে কোনো পতন ছিল না। সেটি কি ছিল? সেটি ছিল ঝড়ের আগের এক ভয়াবহ প্রস্তুতি। 15টি বছর পর তিনি ফিরে এসেছিলেন আরো প্রবল শক্তিতে, পুনরুদ্ধার করেছিলেন নিজের হারানো সেই সিংহাসন। রাজনীতির দাবা খেলায় এমন প্রত্যাবর্তন নতুন কিছু নয়। আজ আমরা যখন বাংলাদেশের রাজনীতির দিকে একটু ভালো করে তাকাই, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক কিছু মন্তব্যের দিকে নজর দেই, তখন কিন্তু ইতিহাসের সেই পুরনো হিসাব নিকাশগুলোই নতুন করে সামনে এসে দাঁড়ায় এবং আমাদের মধ্যে চিন্তার জাগরণ ঘটায়। দেখুন সুপ্রিয় দর্শক, আপনারা হয়তো এতক্ষণে অনুমান করতে পেরেছেন আমি কোন বিষয়টির দিকে আসলে ইঙ্গিত করছি। বিষয়টি ভারতের প্রভাবশালী দৈনিক হিন্দুস্তান টাইমস এ শেখ হাসিনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার দিয়েছেন। দীর্ঘ এই কথোপকথনে তিনি এমন কিছু কথা বলেছেন যা কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নয়, বরঞ্চ আমি মনে করি পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতেই একটি বড় ধরনের আলোড়ন তোলার জন্য যথেষ্ট। তার এই সাক্ষাৎকারের সবচেয়ে আকর্ষণীয় এবং রহস্যময় অংশটি হলো একটি মাত্র বাক্য। সেটি হচ্ছে, অনুপস্থিতি মানেই নীরবতা নয়। দর্শক, একটু গভীরভাবে ভাবুন তো, এই কথাটির মানে কি? একজন রাজনীতিক যিনি প্রবল গণবিক্ষোভ বা রাজনৈতিক পট পরিবর্তনের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছে, তিনি যখন নির্বাসনে বসে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলেন যে তিনি খুব শিগগিরই ফিরছেন, তখন এর পেছনে ঠিক কি ধরনের সমীকরণ কাজ করে? এই একটি বাক্যই কিন্তু প্রমাণ করে যে পর্দার আড়ালে এমন কিছু ঘটছে যা হয়তো আমাদের সাধারণ দৃষ্টিসীমা যেটি রয়েছে তার বাইরে অনেক দূর চলে গেছে। এখন প্রশ্ন হলো, শেখ হাসিনা কি সত্যি ফিরবেন? ফিরলে কবে ফিরবেন? তিনি নিজেই কিন্তু এই সাক্ষাৎকারে একটি বড় ধরনের ধোঁয়াশা রেখে দিয়েছেন। এখানে তিনি নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করেননি। তবে দলীয় নেতাকর্মীদের সাথে ফাঁস হওয়া কিছু অডিও কলে তিনি কিন্তু আগামী 6 মাসের মধ্যে ফিরে আসার একটি প্রচ্ছন্ন ইঙ্গিত এখানে দিয়ে রেখেছেন। তিনি কি বলছেন? তিনি বলছেন দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ, মত প্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। কিন্তু এখানে একটি বড় ধরনের টুইস্ট রয়েছে। 2026 সালের 12 ফেব্রুয়ারির বহুল আলোচিত নির্বাচন কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গেছে এবং আওয়ামী লীগকে ক্ষমতার বাইরে রেখে বিএনপি এখন রাষ্ট্র ক্ষমতায় আসেন, তারা দিব্যি দেশ পরিচালনা করছে। যে দলটির রাজনৈতিক কার্যক্রমকে নির্বাহী আদেশে নিষিদ্ধ রাখা হয়েছে এবং পরবর্তীতে তা আইনে পরিণত হয়েছে, সেই দলের প্রধান হয়ে তিনি কোন জাদু বলে এত দ্রুত ফেরার কথা বলছেন? দর্শক, আপনারা যদি বর্তমান রাজনৈতিক পরিস্থিতির দিকে একটু নিরপেক্ষ দৃষ্টিতে তাকান, তবে একটি বিষয় এখানে খুব স্পষ্ট হয়ে উঠবে। সেটি হচ্ছে, সদ্য সমাপ্ত নির্বাচনে আওয়ামী লীগকে পুরোপুরিভাবে কিন্তু বাইরে রাখা হয়েছিল। শেখ হাসিনা এই নিষেধাজ্ঞার একটি চমৎকার মনস্তাত্ত্বিক ব্যাখ্যা দিয়েছেন। তিনি কি বলছেন? তিনি বলছেন এই নিষেধাজ্ঞা মূলত বর্তমান শাসকদের একটি গভীর ভয়ের প্রতিফলন। তারা আসলে আওয়ামী লীগকে ভয় পায়, কারণ দলটি যদি মাঠে নামার সুযোগ পায়
তবে হয়তো বর্তমান শাসকদের পক্ষে তাদের নিজেদের যে এজেন্ডা রয়েছে সেই এজেন্ডা বাস্তবায়ন করা খুব একটা সহজ হবে না। এই কথাটির সাথে কিন্তু আপনি পুরোপুরিভাবে দ্বিমত পোষণ করতে পারবেন না। কেন? ইতিহাস কিন্তু বলে ২০১৪, ১৮ কিংবা ২০২৪ সালের নির্বাচনগুলোতে আওয়ামী লীগও কিন্তু ঠিক একই ধরনের কৌশল অবলম্বন করেছিল। আমরা কিন্তু সেটা দেখেছি। তারা বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার সব রকম চেষ্টা করেছে। কিন্তু এখানে একটি মজার ব্যাপার রয়েছে। মজার ব্যাপার হলো তারা কিন্তু কখনোই বিএনপিকে সরকারিভাবে কাগজে কলমে নিষিদ্ধ করার দুঃসাহস দেখায়নি। অথচ আজ আওয়ামী লীগকে পুরোপুরিভাবে নিষিদ্ধ রেখে যে নির্বাচনটি হয়ে গেল তা নিয়ে কিন্তু বড়সড় একটি বিতর্ক বাংলাদেশের রাজনীতির অভ্যন্তরে থেকেই যাচ্ছে। কিন্তু দেখুন, দল হিসাবে আওয়ামী লীগের ভেতরের অবস্থাটা বর্তমান সময়ে আসলে কেমন? এটি সম্ভবত এই আলোচনার আমি মনে করি সবচেয়ে স্পর্শকাতর এবং আকর্ষণীয় অংশ। হিন্দুস্তান টাইমসের সাংবাদিক যখন শেখ হাসিনাকে প্রশ্ন করলেন যে দলের ভেতরের অনেকেই তো মনে করছেন হাসিনাকে মাইনাস করে আওয়ামী লীগকে নতুন করে সাজানো উচিত, তখন শেখ হাসিনার উত্তরটি কি ছিল? শেখ হাসিনার উত্তরটি ছিল অত্যন্ত তীক্ষ্ণ। তিনি খুব সাবলীল ভাবেই বললেন, দলের সংস্কার হবে দলের অভ্যন্তরীণ প্রক্রিয়ায়, কোনো ষড়যন্ত্রকারীর নির্দেশে নয়। কিন্তু দর্শক, একটু খেয়াল করে দেখুন বাস্তবতা আসলে কি বলছে। এটি অস্বীকার করার কোনো উপায় নেই যে দলের তৃণমূলের বিশাল একটি অংশ এখনো শেখ হাসিনাকেই নেতা হিসেবে দেখতে চায়। তারা অন্য কাউকে কোনোভাবেই মেনে নিতে প্রস্তুত নয়। কিন্তু সেই একই তৃণমূল নেতাকর্মীরা যখন দেখেন যে যেসব নেতারা গত ১৫ বছর ধরে লুটপাট, দুর্নীতি আর ক্ষমতার দাপট দেখিয়ে ৫ আগস্টের আগেই সুকৌশলে দেশ ছেড়ে পালিয়েছে, সেই নেতারাই আবার বিদেশ থেকে বসে বড় বড় কথা বলছেন, তখন কিন্তু সাধারণ কর্মীদের মনে আমি মনে করি এক ধরনের গভীর ক্ষোভ আর হতাশার জন্ম নেয়। দেখুন সুপ্রিয় দর্শক, শেখ হাসিনা এই পালিয়ে যাওয়া নেতাদের ঢালাওভাবে রক্ষা করার চেষ্টা করছেন। তিনি দাবি করছেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে শুরু করে এই পর্যন্ত যেভাবে তাদের নেতাকর্মীদের উপর দমন-পীড়ন চালানো হয়েছে, অসংখ্য মামলা দেওয়া হয়েছে, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, তাতে জীবন বাঁচাতে অনেকেই দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। এই কথাটি হয়তোবা আমার দৃষ্টিতে আংশিক সত্য। ৫ আগস্টের পর যারা দেশ ছেড়েছেন তাদের ক্ষেত্রে এই যুক্তিটি খাটে। কিন্তু যারা ৫ আগস্টের আগেই বিপদের বিন্দুমাত্র আঁচ পেয়ে কর্মীদের একদম মাঠে ফেলে রেখে নিজেদের সুটকেস গুছিয়ে পালিয়েছিলেন, তাদের নৈতিক ভিত্তিটা কোথায়? এই প্রশ্নটি কিন্তু আওয়ামী লীগের সাধারণ কর্মীরাই আজকে তুলছেন। বিপদের দিনে যে নেতারা কর্মীদের একবার ফোন করে খোঁজখবর নেয়ার প্রয়োজন বোধ করেননি, পরিস্থিতি স্বাভাবিক হলে তারাই যদি আবার এসে দলের সামনের সারিতে বসেন, তবে কি সেই ঘর গোছানো আদৌ কোনোভাবে সম্ভব হবে? এই জায়গাতে কিন্তু শেখ হাসিনার জন্য সবচেয়ে বড় রাজনৈতিক পরীক্ষাটি আমি মনে করি আগামী দিনগুলোতে অপেক্ষা করছে, এবং এর সাথে শেখ হাসিনার দেশে ফেরাটাও জড়িত। এবার আসুন একটু ভিন্ন প্রসঙ্গে যাই, যা আমাদের দেশের রাজনীতির সবচেয়ে পুরনো এবং বলা চলে কার্যকর একটি তুরুপের তাস, ভারত বিরোধিতা। হিন্দুস্তান টাইমসের সাক্ষাৎকারে এই বিষয়টি খুব স্বাভাবিকভাবে কিন্তু উঠে এসেছে। শেখ হাসিনা এখানে অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন যে ভারত বিরোধিতা মূলত মুক্তিযুদ্ধ বিরোধী এবং রাজনৈতিকভাবে দেউলিয়া গোষ্ঠীগুলোর একটি পুরনো পুঁজি। এখন সুপ্রিয় দর্শক, আপনারা একটু খেয়াল করলেই দেখবেন বিগত বছরগুলোতে বিরোধী দলগুলো সবসময় অভিযোগ করে এসেছে যে আওয়ামী লীগ নাকি ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে। কিন্তু শেখ হাসিনা অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে একটি চ্যালেঞ্জ এখানে ছুড়ে দিয়েছে। তিনি কি বলছেন? তিনি বলছেন ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের পুরো সময় জুড়ে এবং বর্তমান বিএনপি প্রশাসনের আমলে তারা একটিও এমন চুক্তি প্রমাণ করতে পারেনি যা দেশের স্বার্থের কোনোভাবে কোনো অ্যাঙ্গেলে পরিপন্থী ছিল।
বরং এখানে কিন্তু একটি অদ্ভুত এবং অবাক করা দৃশ্যপট আমরা দেখতে পাচ্ছি। এই যে বিএনপি সবসময় ভারত বা অন্যান্য শক্তির আধিপত্যের বিরুদ্ধে কথা বলে এসেছিল, ক্ষমতায় এসে তারাই কিন্তু আজ সম্পূর্ণ ভিন্ন এক ভূমিকায় অবতীর্ণ। রাজনৈতিক পর্যবেক্ষক কিংবা বিশ্লেষক হিসাবে আমি বলবো, বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখছি কিভাবে যুক্তরাষ্ট্রের কাছে এক ধরনের নজিরবিহীন আত্মসমর্পণ করা হচ্ছে। দেখুন সুপ্রিয় দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের শাসন আমলে পশ্চিমাদের সাথে যে ধরনের শর্তযুক্ত এবং নতজানু চুক্তিগুলো হয়েছিল, অনেকেই ভেবেছিলেন পরবর্তীতে হয়তো এর একটি পরিবর্তন আসবে। কিন্তু না, ক্ষমতার মসনদে বসে বিএনপি সেই একই নীতি যেন এখনো অত্যন্ত ভিড় এগিয়ে নিয়ে যাচ্ছে বা চালু রেখেছে। এই যে ভূ রাজনৈতিক দাবার বোর্ডে বাংলাদেশ নিজেকে একটা সস্তা বস্তুতে পরিণত করে ফেলেছে, এর সুদূর প্রসারী পরিণতি কি হতে পারে তা ভাবলে কিন্তু আমি মনে করি রীতিমতো অনেকের গা শিউরে উঠতে পারে। তাহলে সব মিলিয়ে এই হিসাবটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? শেখ হাসিনা বলছেন তিনি ফিরবেন, এবং তা খুব দ্রুতই। দেখুন দর্শক, রাজনীতিতে শেষ কথা বলে কোনো কিছু নেই, এটি আমরা সবাই জানি এবং মানি। যে আওয়ামী লীগকে আজ মাঠ থেকে নিশ্চিহ্ন মনে হচ্ছে, নিষেধাজ্ঞার বেড়াজালে যাদের আটকে ফেলা হয়েছে, সেই দলটি যে চিরতরে শেষ হয়ে যায়নি, শেখ হাসিনার এই একটি সাক্ষাৎকারেই কিন্তু তার স্পষ্ট প্রমাণ মেলে। তার এই অনুপস্থিতি মানে নীরবতা নয়, বার্তাটি আসলে কেবল তার দলের কর্মীদের জন্যই নয়, বরং এটি বর্তমান বিএনপি সরকার, এমনকি আমি মনে করি আন্তর্জাতিক মহলের জন্য একটি প্রচ্ছন্ন সতর্কবার্তা। তবে তিনি ফিরলেই যে সবকিছু আগের মতো বা ম্যাজিকের মতো ঠিক হয়ে যাবে, বিষয়টা কিন্তু এতটাও সহজ কিংবা সরল নয়। তাকে মোকাবেলা করতে হবে দলের ভেতরের পুঞ্জীভূত ক্ষোভ, সংস্কারের দাবি এবং জনগণের পুঞ্জীভূত অভিমানকে। অপরদিকে ক্ষমতার আসনে থাকা বিএনপির জন্য এটি একটি বিশাল চিন্তার বিষয়। কারণ একজন নীরব শেখ হাসিনার চেয়ে একজন সোচ্চার এবং প্রত্যাবর্তনমুখী শেখ হাসিনা রাজনীতির মাঠে অনেক বেশি বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারেন। আগামী দিনগুলোতে বাংলাদেশের রাজনীতিতে যে নতুন এক সমীকরণের ঝড় উঠতে যাচ্ছে, তা কিন্তু আর কোনোভাবেই বলার অপেক্ষা রাখে না। এখন শুধু দেখার বিষয়, ইতিহাসের সেই মুঘল সম্রাট হুমায়ুনের মতো শেখ হাসিনাও কি তার হারানো দুর্গ পুনরুদ্ধার করতে পারবেন, নাকি সময়ের এই নিষ্ঠুর স্রোতে তিনি কেবল একটি রাজনৈতিক অধ্যায় হয়েই থেকে যাবেন। সেই উত্তরের জন্য আমাদের হয়তো খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ কান অবশ্যই খোলা রাখবেন, কারণ রাজনীতির আসল নাটক আমি মনে করি কেবলমাত্র শুরু হলো। এবং এর পাশাপাশি এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যে মন্তব্য রয়েছে, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মন্তব্য আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।